জন গাম্পার ট্রফি আমরা আসলে খুব ভালো করে জানি এটা তেমন একটা বড় কোনো ট্রফি না, এটা জাস্ট একটা ফর্মালিটি মেনটেন করার জন্যই খেলা হয়। কিন্তু এই ট্রফিটা শেষ করে বার্সেলোনার যে সামনে লা লিগা 2025-26 সিজনের দিকে যে যাচ্ছে, এবং তাদের পুরোপুরি প্রি সিজন ট্যুর এবং গাম্পার ট্রফির রেজাল্ট মিলিয়ে এই দলটা প্রথম ম্যাচে 3 গোল, সেকেন্ড ম্যাচে 7 গোল, এর পরবর্তী ম্যাচে 5 গোল, এখন আজকের ম্যাচের মধ্যে 5 গোল, 5 5 10 17, টোটাল 20 গোল চারটা ম্যাচের মধ্যে 20টা গোল দেয়া, এটা আসলে চারটাখানি কথা নয়। একটা দল কতটা ওয়েল ব্যালেন্স হলে 4টা ম্যাচে পাঁচ মানে 20 গোল দিতে পারে, তাহলে অ্যাভারেজ রেশিও থাকে আপনার 5 গোল। চোখের সামনে যাকেই পাচ্ছে তাকে 5 গোল ধরিয়ে দিচ্ছে, হয়তোবা খুব সম্ভবত রিয়াল মাদ্রিদকে এই সিজনের প্রথম এল ক্লাসিকোতে 5 গোল ধরিয়ে দিতে পারে। এটা আসলে অঘটনের কোনো কিছুই না, কারণ বার্সেলোনা নিজেদের প্রিপারেশনটা এমনভাবেই নিয়েছে যে সময়টা যখন সিজন শেষ হওয়ার পর বার্সেলোনার আজকের দিন পর্যন্ত যে প্রিপারেশন, ট্রান্সফার মার্কেটের যে একটা ব্যাপার স্যাপার ছিল, আমাদের অনেক খেলোয়াড় আসছে এবং অনেক খেলোয়াড় গেছে এরকম হয় নাই, কিন্তু কয়েকজন খেলোয়াড় আসলো এবং একটা খেলোয়াড় আমাদের থেকে বের হয়ে গেল, যেমন ইনিগো মার্টিনেজ আমাদের থেকে চলে গেল। তার পরবর্তীতে মার্কো রাশফোর্ডকে আমরা আমাদের দলে বেরিয়েছি, তারপরে জনি ভার্জিকে আমাদের দলে বেরিয়েছি, তার পরবর্তীতে আমরা তাদেরকে নিয়ে নতুন একটা জার্নি স্টার্ট করে দিয়েছি যে আমাদেরকে এখন সামনের দিকেই ফোকাস করতে হবে এবং আমাদেরকে আর পিছনে ফিরে দেখা যাবে না। এবং খুব কাছাকাছি এসে, খুব ক্লোজলি এসে আমাদেরকে হঠাৎ করে বজ্রপাতের মতন আমাদের ইনিগো মার্টিনেজ আল নাসেরের মধ্যে ডিল সাইনিং করে ওইখানে তিনি চলে গেলেন। এই জিনিসটা আমাদের জন্য অনেক বেশি শকিং এবং আমরা এটা আসলে কল্পনা করতে পারি না, কারণ বার্সেলোনার সব থেকে বেস্ট ডিফেন্ডারটা আমাদেরকে ছেড়েই চলে গেল, এবং এটা অবশ্যই আমাদের জন্য হার্ট ব্রেকিং মোমেন্ট এবং আমরা সেটা আসলে বুঝতে পারতেছি। বাট হান্সি ফ্লিকের উপর যে আমরা আস্থা রাখতে পারি বা আমরা আস্থা রাখি তার উপরে, এবং তিনি যে আসলে ইন্ডিভিজুয়াল কোনো খেলোয়াড়ের উপরে ডিপেন্ড করে একটা টিম চালায় না, সেটা আসলে আমরা আজকের ম্যাচেও আবার প্রুফ পাইছি। এই ম্যাচটাতে সব থেকে বড় যেই প্লাস পয়েন্টটা এটা হচ্ছে যে আমাদের জন্য একটা গ্রিন সিগন্যাল, যেহেতু সামনে আপনার লা লিগা শুরু হতে যাচ্ছে 25-26 সিজন, এই লা লিগা স্টার্ট হওয়ার জন্য এবং যে ধরনের রিদম দরকার, খেলোয়াড়দের একটা ফুরফুরে মনোভাব থাকা দরকার, দলের স্টার্টিং পজিশনের মধ্যে একটা উত্তেজনা থাকা দরকার যে সামনে লা লিগা এবং আমাদেরকে অভাবে করে প্রিপারেশন নিতে হবে। ওই প্রিপারেশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রপারলি সবাই ঝালাই করে এবং সবাইকে আসলে উঠিয়ে নামিয়ে খেলার পর দলটার মধ্যে একটা কিন্তু দারুণ ব্যালেন্স চলে এসছে। ডিফেন্স লাইন থেকে শুরু করে, অ্যাটাকিং লাইন থেকে শুরু করে, আপনার মিড লাইন থেকে শুরু করে, এই জায়গার মধ্যে প্রচুর এক্সপেরিমেন্ট চলেছে এবং প্রচুর এখানে আসলে বোঝাপড়ার একটা ব্যাপার স্যাপার ছিল। হান্সি ফ্লিক এই প্রি সিজনের যে খেলাগুলা এবং জন গাম্পার ট্রফির যে ম্যাচগুলো, এই প্রত্যেকটা ম্যাচের মধ্যে তিনি প্রত্যেকটা খেলোয়াড়কে আসলে তিনি মানে ঈগল চোখের মতন করেই দেখেছেন, যাতে করে কোন খেলোয়াড় কোন জায়গার মধ্যে স্বাচ্ছন্দ্য বোধ করে। একটা জিনিস লক্ষ্য করে দেখেন, আমাদের সেন্টার ব্যাক পজিশনের মধ্যে কোভার্সি, রোনাল্ড আর আউহো, তাদের আসলে এই যে একটা এই ডোয়ের মধ্যেও কিন্তু একটা ব্যাপার স্যাপার ছিল, সেই জন্য তাদের ওইখানেও কিন্তু একটা মিক্স রিয়াকশন আমরা দেখেছি। এর পরবর্তীতে আমরা রাইট ব্যাক এবং লেফট ব্যাকের মধ্যে বালদে এবং জেরার্ড মার্টিনের মধ্যে একটা ব্যাপার স্যাপার ছিল, রাইট ব্যাকের মধ্যে কুন্দে এবং জন গার্সিয়ার মধ্যে একটা ব্যাপার স্যাপার ছিল। এই কেমিস্ট্রি, ওভারঅল একটা কেমিস্ট্রি, ব্যাকআপ কেমিস্ট্রি, এটা আমরা দেখেই উপভোগ করলাম, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার মিড লাইনের মধ্যে ফ্র্যাঙ্কি ডিয়ং এবং আপনার এই যে প্যাদ্রি, এই দুইজন অসাধারণ। এবং ওই জায়গার মধ্যে কিছুটা আমরা ব্যাপার স্যাপার দেখেছি, ফ্র্যাঙ্কি ডিয়ংকে নানানভাবে করে স্পেশালি ইউজ করা হচ্ছে এবং প্যাদ্রি তো আছেই তার মতন স্বাচ্ছন্দ্যে। ওই জায়গার মধ্যে গাবি কতটা ইফেক্টিভ বা গাবিকে কতটুকু আরও বেশি ডমিনেটিংভাবে ব্যবহার করা যায় দলের মধ্যে, সেটাও আমরা দেখেছি। দেখেন একটা জিনিস, এটা হচ্ছে যে আপনার গাবি গত সিজনে তেমন একটা স্টার্টিং ইলেভেনের মধ্যে সুযোগ পায়নি, সে মানে আপনার সাবস্টিটিউট হিসেবে খেলেছিল, কিন্তু এই সিজনে হয়তো বা খুব সম্ভবত গাবিকে আমরা কিছু সময় বেশি খেলতে দেখতে পারবো, কারণ গাবি বারবার নিজেকে প্রমাণ করেছে যে তিনি আসলে বেস্ট ইলেভেনে থাকার যোগ্য। এবং গাবি অবশ্যই একটা মানে ট্যালেন্টেড খেলোয়াড়, তাকে তো আমরা আগের থেকেই দেখেছি যে লামাসিয়ান এডুকেটেড, এবং তাকে তো আমরা সেই ধরনের করেই চিনি। এবং তার প্লেয়িং স্টাইল, তার অ্যাটাকিং সেন্স তো আমরা লাস্ট কয়েকটা ম্যাচের মধ্যে তার প্রভাব দেখেছিলাম। গত সর্বশেষ যে কোরিয়ান যে ক্লাবটার সাথে খেলাটা খেলেছিল, সেখানে কিন্তু গাবি 2টা গোল তার কাছ থেকে এসেছে। এবং আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি এখন নতুন একটা জার্নিতে, যেটাতে
প্রত্যেকটা দলের প্রত্যেকটা পজিশনের খেলোয়াড়কে ইন্ডিভিজুয়ালি চেনা উচিত একজন কোচের। সে জায়গার মধ্যে গাভিও কিন্তু একটা অন্যতম। গাভির মতন একটা খেলোয়াড়কে যখন আপনি প্রপারলি ব্যবহার করতে পারবেন, তখন আপনার দলটা থেকে কিন্তু একটা রেজাল্ট আসবে, যে রেজাল্টটা আসলে আমাদের জন্য অনেক বেশি নিডেড। এবং এই যে প্যাদ্রিকে নিয়ে কোনো ধরনের কোনো আলাপ আলোচনা হবে না, ও আসলে আলোচনার বাহিরে। এবং অ্যাটাকিং লাইনের মধ্যে ফার্মিন লোপেসকে নিয়ে আমি অনেক আগে একটা কথা বলেছিলাম, এই ছেলেটা যদি প্রপারলি ক্লাবের মধ্যে যদি খেলার চান্স পায় এবং সে যদি প্রপার যে টাইমটা পায়, ও ওয়ার্ল্ডের ওয়ান অফ দি বেস্ট ইয়ংস্টার অ্যাটাকিং মিডফিল্ডার হওয়ার সম্ভাবনা রাখে। এবং সেটা হতে পারবে যদি সে প্রপারলি টাইমটা পায়। তার মধ্যে সব ধরনের কোয়ালিটি আছে, তার মধ্যে আসলে প্লাইং কোয়ালিটি আছে, তার মধ্যে আসলে গেম চেঞ্জিং কোয়ালিটি আছে, তার মধ্যে ইফেক্টিভ কোয়ালিটি আছে, তার মধ্যে আসলে পুরা গেমটাকে ব্যালেন্স করার কোয়ালিটি আছে, তার মধ্যে গোল করার কোয়ালিটি আছে, তার মধ্যে ডিফেন্স ভাঙার কোয়ালিটি আছে। এই ছেলেটার মধ্যে একটা পুরো প্যাকেজ। এই ছেলেটা বার্সেলোনার জন্য লাস্ট মুহূর্তে একটা আশীর্বাদ হিসেবে বার্সেলোনা অ্যাটাকিং ফ্রন্টের মধ্যে পাইছে। আমার অনেক সময় ড্যানি অ্যালমোর থেকে আপনার ফার্মিন লোপেসকে তার পজিশনের মধ্যে বেস্ট প্লেয়ার হিসেবে মনে হয়। যে জায়গার মধ্যে ড্যানি অ্যালমো খেলেন অ্যাটাকিং মিডফিল্ডার লাইনের মধ্যে, সেই জায়গার মধ্যে ফার্মিন লোপেস কিন্তু ড্যানি অ্যালমো থেকে ইফেক্টিভ পারফরমেন্স করে থাকেন অলওয়েজ। ফার্মিন লোপেসের মুভমেন্ট কিন্তু অনেক বেশি ইফেক্টিভ, সে ডিফেন্ডারকে অনেক ভালোভাবেই বোকা বানাতে পারে। অনেক সময় সেটা আমরা ড্যানি অ্যালমোর কাছ থেকে দেখি না। এবং ড্যানি অ্যালমোর প্লেয়িং স্টাইল হচ্ছে কিছুটা রক্ষণশীল, মানে হচ্ছে যে সে ডিফেন্ডারের লাইন থেকে সে অ্যাটাকিং লাইনে যায়। কিন্তু ফার্মিন লুফেসের যে ব্যাপারটা, সে অত বেশি ডিফেন্সিভলি খেলে না, সে মিড লাইন বরাবর থাকে, ওইখান থেকে সে মানে কিছুটা বক্স টু বক্স মিডফিল্ডারদের মতন করে খেলে থাকেন। এবং সে আউটসাইড বক্সে যেই রোলটা থাকে, ওই রোলের মধ্যে তিনি প্রপারলি ওই জায়গার মধ্যে মানে থেকে দলের সুযোগ কাজে লাগানোর জন্য প্রত্যেকবার তিনি ট্রাই করে থাকেন। এই জন্য আমার ফার্মিন লোপেসকে খুব বেশি ভালো লাগে। এবং এবং আরেকটা জায়গা আমি বলি, এই জায়গার মধ্যে আপনি দেখেন তার আসলে হিট ম্যাপটা, তার হিট ম্যাপটা যদি দেখেন, পাসিং, চান্স ক্রিয়েট, তারপরে আপনার ডুয়েল জিতা, তার পরবর্তীতে তার গ্রাফটা আপনি দেখলে আপনি বুঝতে পারবেন যে সে আসলে কতটা ইফেক্টিভ খেলে থাকেন যতটুকু চান্স পায়। এর পরবর্তীতে মার্কো রাশফোর্ডকে আসলে কি বলবো, এই ছেলেটা যে কেন বার্সেলোনার এক নাম্বার শেষ মুহূর্তে এসে চয়েস হলো এবং বার্সেলোনা কেন তাকে সাইনিং করালো, সে সেটা আস্তে আস্তে করে প্রমাণ করেছে। তার পেস, স্কিল এবং তার যে প্রথম একটা অ্যাসিস্ট, এই অ্যাসিস্টটা দেখেন আপনি, যেটাতে রাফিনিয়াকে অ্যাসিস্ট করেছেন, এই অ্যাসিস্টটা দেখলেই বোঝা যাবে। এবং সে যেভাবে করে ডিফেন্ডিং লাইন থেকে যেভাবে অ্যাটাকিং লাইনের রাইট সাইডে দৌড়িয়ে গেল, আমার অনেক জানি দেখেই মনে হচ্ছিল যে এটা নেইমার ভার্সেস ডানি আলভাসের যেটা পাসিং এর একটা ব্যাপার স্যাপার থাকতো, ওইটা করে সামনের দিকে চলে যাচ্ছে এবং গোল করতেছে। এবং অনেকটাই মনে হচ্ছিল যে লুইস সুয়ারেজ যেরকম করে মেসির সাথে 1-to-1 পাস খেলে সামনের দিকে চলে যায়, এভাবেই মনে হচ্ছে। এই জিনিসটা জাস্ট চোখে লাগার মতনই ছিল। এবং এই ম্যাচের মধ্যে আপনার এই যে মার্কো রাশফোর্ড যতটুকু পেরেছেন তিনি ততটুকু ইফেক্টিভ হওয়ার ট্রাই করেছেন। এবং বার্সেলোনার সর্বশেষ যে খেলোয়াড়টা আপনার রাফিনিয়া এই ম্যাচে আবারও গোল পেলেন এবং গোল পাওয়াটা আমাদের জন্য স্বস্তির। কারণ বার্সেলোনা সব থেকে ডেডিকেটেড খেলোয়াড়টা যদি গোল পেয়ে যায়, তাহলে আমাদের জন্য সেটা অবশ্যই স্বস্তির কারণ হিসেবেই থাকবে। কারণ প্রি সিজন এবং এই যে ট্রফিটা জেতানোর পেছনে যে তারও একটা অবদান আছে, এবং তাতে করেছে সামনের যেই আপনার টুর্নামেন্টটা, ঘরোয়া টুর্নামেন্টের মধ্যেই স্টার্টিং 11-এর মধ্যে যখন থাকবে, তারও একটা মেন্টালি স্যাটিসফ্যাকশন থাকবে যে আমি আমার দলের জন্য কন্ট্রিবিউশনটা আরও বেশি করতে পারবো। এবং সর্বশেষ লামিন ইয়ামাল, এই ছেলেটা তো মানে কি বলবো, এই ছেলেটা মানে এত পাকনা ছেলে আমি তো মনে হয় ওয়ার্ল্ড ফুটবলে আর কখনো দেখি নাই। এই পাকনা ছেলেটা আসলে বার্সেলোনাকে অনেক বেশি হায়ার লেভেলে নিয়ে যাওয়ার জন্য মানে গ্রহণযোগ্যতা কুড়িয়ে নিচ্ছে। এবং বার্সেলোনার আপনার এই যে নাম্বার 10 হিসেবে তার যে রোলটা প্লে করা এবং নাম্বার 10-এর যে লোডটা নেয়া, এটা তো অনেকেই বলেছিল যে সে নাম্বার 10-এর রোলটা নিতে পারবে না, বা নাম্বার 10 নিলে তার পারফরমেন্সের মধ্যে ইফেক্ট পড়ার চান্স আছে। সবার মুখেই কালো চুন লাগিয়ে দিয়ে আবারও 2টা গোল লামিন ইয়ামাল, এবং খুব সম্ভবত 2025-26 সিজনের মধ্যে বার্সেলোনার টপ স্কোরার হয়ে যেতে পারেন, এমনটাই আমি লক্ষ্য করতেছি আসলে তার খেলা দেখে।
এবং বার্সেলোনা 2025-26 সিজনের জন্য অপ্রতিরোধ যত বড় মাস্টার মাইন্ড কোচ হোক না কেন, বার্সেলোনার কাছে ধরাশয়ী হবে, সেটা 100% ট্রু। এবং বার্সেলোনা 2025-26 সিজনের মধ্যে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট টিমটাই হবে এবং ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতার জন্য হট ফেভারিট হিসেবে তারা 2025-26 সিজনের মধ্যেই থাকবে। এটা আসলে জাস্ট সময় একটু করে নড়া দিলে বার্সেলোনার যখন আবারও ম্যাজিক্যাল হ্যান্ড বেরিয়ে আসবে হান্সি ফ্লিকের হাত ধরে, তখন কিন্তু জিনিসটা বোঝা যাবে বার্সেলোনা আসলে কোথায় যাচ্ছে। অনেক শুষ্ক পরিকল্পনা নিয়ে কিন্তু বার্সেলোনা আগাচ্ছে, যেটা হান্সি ফ্লিকের হাত ধরে। এটা আমরা আসলে হয়তো বা এখন অনেক কথা বললে আপনারা বুঝতে পারবেন না, মাঠের পারফরমেন্স আপনারা আসলে বুঝতে পারবেন হান্সি ফ্লিক আসলে এই দলটার মধ্যে আসলে কি করেছেন। আমি জিনিসটাতে বলতে পারতেছি যে 2025-26 সিজন বার্সেলোনা অপ্রতিরোধ্য হবে এবং এটা এখনো পর্যন্ত অনেকেই বিশ্বাস করতে পারতেছেন এবং পারবেও না, সেটা জাস্ট সময় বলে দিবে যে বার্সেলোনা কতটা ভয়ঙ্কর।